সর্বনিম্ন 1 কোটি থেকে শুরু করে 100 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। শুধুই তাই না, স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তাবাহকের পক্ষ থেকে কর্মরত পুলিশের সিনিয়র অফিসারদের কাছে মেসেজ দেওয়া হয়েছে, চাকরিতে বহাল তবিয়তে থাকতে হলে দিতে হবে মোটা অঙ্কের ঘুষ, তা না হলে বাধ্যতামূলক অবসর। এই যে কয়দিন আগে দেখেছেন না, 16 জন ডিআইজি কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তাদের কাছে শত শত কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল, তারা দিতে অস্বীকৃতি জানানোই তাদেরকে মূলত বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। শুধুই পুলিশ অফিসারের বদলি থেকে শুরু করে চাকরিতে থাকার জন্য ঘুষ বাণিজ্য নয়, দেশের শীর্ষ জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসীদেরও বহাল তবিয়তে কাজের জন্য সুযোগ করে দেওয়ার জন্য তাদের গ্রেপ্তার করা হবে না এমন আশ্বস্ত দিয়েও তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের মাসোয়ারা। সালাউদ্দিন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হলেও তাকে সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বলা হয়। আপনারা জানেন যে সংসদে অন্য মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দেন। তারেক জিয়ার নির্দেশিত সুফল বয়ে আনতে সোফার কমপ্লিটলি পুরোপুরি ব্যর্থ আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান। দর্শক, ইতিহাসের অন্যতম সেরা ব্যর্থ সরকার বিএনপি সরকার। বিএনপির কপাল যে কতটা খারাপ, বিএনপির ভাগ্যই খারাপ। প্রকৃতি বিএনপির সাথে বিরূপ আচরণ করছে। বিএনপি ক্ষমতা এসেছে আর যুদ্ধ বেঁধে গেছে। যুদ্ধের ফলে জ্বালানি তেল এবং বিদ্যুৎ নিয়ে একটা হুলস্থুল কাণ্ড বাংলাদেশে পড়ে গিয়েছে। বাংলাদেশ এত ভয়াবহ সংকটের মুখে কখনো পড়েনি। এখন ইরান যুদ্ধ বেঁধেছে, ইরানে হামলা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, তার বিএনপির দোষ না, বিএনপির কপালের দোষ। আগের বার ক্ষমতা এসেছিল, ক্ষমতা আসার পরে সেই 9/11 ওয়ার টেরর শুরু হয়ে গেছে, একটা অস্থির সময়, যার ফলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ শাসন ছিল 2001 থেকে 2006। সন্ত্রাস, মাদক, দুর্নীতি, অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইনফ্লেশন, এগুলোতে এবং দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, এগুলোতে সবচাইতে বড় রেকর্ড হয়েছিল 2001 থেকে 2006। 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলে নেবার জন্য যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, এই তাণ্ডবের একটা ঢেউ লেগেছিল শামসুন্নাহার হলে। শামসুন্নাহার হলের এই ঘটনা সারা বাংলাদেশকে হতবাক করে দিয়েছিল। ছাত্রদলের নেতাকর্মীরা হলের ভিতরে জোরপূর্বক ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানি, তাদের সাথে অশোভন আচরণ, অঙ্গভঙ্গি, এমনকি ধর্ষণের মতো ঘটনা ঘটায়। সেটা নিয়ে সারা দেশ প্রতিবাদ এবং তোলপাড়ে ফেটে পড়ে। ঠিক সেরকমই একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে গত রাত্রে, যে ঘটনাটি দেখে বাংলাদেশের সাধারণ মানুষ, অভিভাবকেরা, ছাত্রছাত্রীরা যার পণ্যায় হতাশ হয়েছে। হাওয়া ভবন কেলেঙ্কারি, এগুলো পুরো জাতি জানে। এখন আবার ক্ষমতা এসেছে, সাথে সাথে যুদ্ধ লেগে গেছে এবং অবস্থা খারাপ। এই জন্য বলি যে প্রকৃতি বিএনপির সাথে বিরূপ আচরণ করছে। বিদ্যুৎ, বৃষ্টি বাংলাদেশে, এই বৃষ্টির ফলেও বিএনপির অবস্থা খুব খারাপ। লক্ষ লক্ষ কৃষক একদিন মতে তাদের ধান এত কষ্ট করে ধান রোপণ করলো, সংঘাত ফলন হলো, এখন পানির নিচে ধান ডুবে গেছে, ধান কাটতে পারছে না। এবং এর ফলে বাংলাদেশে যদি এই ধান উৎপাদন ঠিক মতো না হয় বা উৎপাদিত ধান যদি এভাবে নষ্ট হয়ে যায়, এর একটা বিরাট প্রভাব কৃষি অর্থনীতির উপর পড়বে, পুরো জাতীয় অর্থনীতির উপর পড়বে। তা এরকম তো হওয়ার কথা না। আমরা তো বেশিরভাগ সময় দেখি যে কিছু বৃষ্টি হয়, কিন্তু এই যে বোরো ধান, ইরি ধান, এটা ঠিকঠাক ভাবে কৃষক ক্ষেত থেকে তুলে এনে সব প্রসেসিং করে তারপরে ঘরে যেতে পারেন এবং ধান বিক্রি করেন। খাদ্যশস্যে আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ থাকে। এটা হাসিনার আমলে বা যে কোনো আমলে এটা দেখে আসে। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরেই বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, এবং ধান ডুবে যাচ্ছে। বৃষ্টি বেশি না, কিন্তু ধান ডুবে যাচ্ছে। এবং বিএনপি ক্ষমতা এসেছে, এখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক নাকি লোন দিতে চায় না। আবার ইউনুস এক বেকায়দায় ফেলে দিয়ে গেছেন এক গোপন চুক্তির মাধ্যমে, মার্কিন তাবেদারি করতে হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। আবার হাসিনা অর্থনীতিকে যেভাবে পোকলা করে দিয়ে গেছেন, হাসিনা অনেক ভালো কাজ করেছে, আবার যেটা আগাম করেছেন সে আগামের যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা এখন পড়তে শুরু করেছে। হাসিনা আমলের অনেক লোনের বোঝা এখন দিতে হবে। হাসিনা বিদ্যুৎ দিয়েছিল, লোন টোন করে বিদ্যুৎ দিয়েছিল, এখন সেই লোনগুলো এখন শোধ করতে হচ্ছে, যার ফলে ঠিক মতো বিদ্যুৎ দিতে পারছে না। এবং সরকারের মন্ত্রী বলতে বাধ্য হচ্ছে যে আমরা লোন দিই, একটু কষ্ট করে লোডশেডিং ভোগ করি, তারপরে লোনটা দিতে দেয়, অসহায় আত্মসমর্পণ। এক কথা যদি বলি, এগুলো হচ্ছে ভাগ্য খারাপ, ব্যাড লাক। আল্লাহ জামাত ইসলামীকে এবার ক্ষমতা আনেন নেই, এটা তাদের ভাগ্য ভালো। যদি জামাত ক্ষমতা আসলে এটা অন্যভাবে পরিস্থিতি ট্যাকেল নিত, জামাত জাতীয় সরকার গঠন করতো, জামাত মার্কিন দাবিদারি করতো না, চীন রাশিয়ার সহায়তা নিয়ে এগুলো ওভারকাম করা সম্ভব ছিল। কিন্তু বিএনপির চারদিক থেকে বিপদ। এই পরিস্থিতিতে বিএনপি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মেধাবী একজন পররাষ্ট্রমন্ত্রী পেয়েছে, কিন্তু মেধাবী পররাষ্ট্রমন্ত্রী পুরোটাই ডাব্বা মেরেছেন, কিছুই করতে পারছেন না। তারেক রহমান সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট দিয়েছেন ডক্টর খলিল রহমানকে, যে বাবা খলিল, তুমি এতদিন গুপ্ত বিএনপি করেছো, গোপনে আমাদের পারপাস সার্ভ করেছো ইউনুস সরকারের মধ্যে থেকে, আমাদেরকে ক্ষমতা এনে দিয়েছো, তুমি লন্ডন বৈঠক করেছো, অনেক কিছু করেছো, তুমি সফল, তুমি পারো, ইউ ক্যান ডু। তুমি যদি না পারতে বাবা খলিল, তাহলে
সেই লন্ডন বৈঠকে ইউনুস যুক্তরাজ্যে একটা হুমবাং সফরের কারণ দেখিয়ে রাষ্ট্রীয় টাকা খরচ করে লন্ডনে আমার সাথে বৈঠক করতে যেতে না, তুমি এই ব্যবস্থা করেছো বাবা করে, এবং তুমি মেটিকুলার ডিজাইন একটা সিস্টেমে আমরা তোমাকে গালাগালি করেছি, তুমি হাসি দিয়েছো, এবং সরকারটা ছিল আমাদের বিএনপি সরকার, কিন্তু আমরা বলেছি এটা জামাতি সরকার। এভাবে নানা নাটকীয়তার মধ্য দিয়ে আমাদেরকে ক্ষমতায় আনতে পেরেছো, তুমি পারো। অতএব বাবা, যেহেতু আমি তারেক কোনো দেশে যেতে পারছি না, আমার উপর নিষেধাজ্ঞা আছে, ইউরোপের আমার চলাচল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি যেতে পারি না, তুমি যেহেতু আমার সাথে লন্ডন বৈঠকের আয়োজন করতে পেরেছো, আমার বিদেশ সফরের রাস্তাটাও তুমি করতে পারবা। এখন তারেক রহমান হয়তো খুব দ্রুত ভারত যেতে পারেন বা চীন যেতে পারেন, কিন্তু ভারত চীন আগে যাবেন কি যাবেন না, বা আগে ভারত যাবেন না চীন যাবেন, এটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড, এটা নিয়ে অনেক হিসাব নিকাশ পাল্টে যেতে পারে। তো যার ফলে ইউরোপে সফর দিয়ে হয়তো শুরু করতে চান, কিন্তু কোনো সুখবর নাই। তারেক জিয়ার যে অ্যাসাইনমেন্ট যে খলিলুর রহমান তারেক রহমানের জন্য আমেরিকা ইউরোপের রাস্তা খুলে দিবে, তার সফরের আয়োজন করবে, কিন্তু কোথাও থেকে কোনো সুখবর আনতে পারছে না। উই আর স্টিল ওয়ার্কিং, প্রধানমন্ত্রী বিদেশ সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী। এতদিন লাগে? আমরা অতীতে দেখেছি কোন সরকার ক্ষমতা আসার 16 দিনের মধ্যে সে বিদেশ সফরে যায়, কেউ 26 দিনের মাথায় যায়, কেউ 35 দিনের মাথায়, সর্বোচ্চ 45 দিনের মাথায় বিদেশ সফর। অথচ 3 মাস হবে কিছুদিন পর, কিন্তু বিদেশ সফরে কোনো নামগন্ধ নাই। বিদেশ সফরটা তো হুট করে হয় না, বেশ আগেই শিডিউল করা হয়। এখন পর্যন্ত কোনো নামগন্ধ নাই, এর মানে 3 মাস 4 মাসও পারবে না। আপনি চিন্তা করেছেন বাংলাদেশ সরকার আসলে কতটা আইসোলেটেড, আমাদের প্রধানমন্ত্রী কতটা বেকায়দা আছেন? প্রধানমন্ত্রীর জন্য বিদেশ সফরে কোনো নামগন্ধ নাই, খলিলুর রহমান কোনো আয়োজন করতে পারছেন না, ব্যর্থ। তিনি বলছেন উই আর স্টিল ওয়ার্কিং, এখনো কাজ করছেন, মানে এতদিনে পারেন নাই। তারেক রহমান যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা কোনো সুখবর, কোনো সুফল বয়ে আনতে পারেনি। এই জন্য বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এত বেকায়দায় করেনি, এভাবে ব্যর্থ হয়নি। বিদেশের রাস্তা তার জন্য এতটা বন্ধ ছিল না। ইতিহাসের সেরা ব্যর্থ সরকার বিএনপি সরকার, এটা নিশ্চিত আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় আমার তো মনে হয় যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যে দিল্লি সফর করেছেন, এখন বেজিং গেছেন, মরিশাস গেছেন, যুক্তরাষ্ট্রে কয়েকবার গেছেন, যুক্তরাজ্যে গেছেন, ওটাও পারতেন না। খলিলুর রহমান তো নিজে যেতে পেরেছেন, অন্য কাউকে বানালে, আমি কষ্টকে পররাষ্ট্রমন্ত্রী বানালে তিনি দিল্লি বেজিং এই দুই জায়গার এক জায়গা মনে যেতে পারতেন না, প্রধানমন্ত্রীকে নিয়ে এত দূরের কথা। খলিলুর রহমান অত্যন্ত দক্ষ, তার সফলতার দৌড়ি এত দূর, আর অন্য কেউ হলে কিছুই পারত না। মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত বিশ্বস্ত লোক, এক কথা যদি বলি আমেরিকার দালাল, সে আমেরিকার দালাল হয়ে তিনি তারেক রহমানের জন্য আমেরিকার দরজা খুলতে পারছেন না এখনো। তাহলে অন্য কেউ হলে অসম্ভব ছিল, তবে পারবেন একটা পর্যায়ে। ওরকম নরেন্দ্র মোদীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল যে নরেন্দ্র মোদীকে ভিসা দিবে না, কিন্তু একটা পর্যায়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এগুলো সব সমাধান করেছেন। প্রধানমন্ত্রী হলে এটা সমাধান করা যায়, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ভারত যতটা সহজে নরেন্দ্র মোদীর জন্য পৃথিবী উন্মুক্ত করতে পেরেছিল, তারেক রহমানের জন্য খলিলুর রহমানরা অতটা সহজে পারছে না। চীন ও ভারতের মতো বড় বড় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি প্রধানমন্ত্রী বিদেশ সফর প্রসঙ্গে জানান, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে, এটা এখনই আমি বলতে পারছি না। এর মানে ইশারা ইঙ্গিতও দিতে পারছেন না। অ্যাটলিস্ট মোটামুটি সফলতার আভাস থাকলেও বলতেন যে না এটা পারবো, আপনার খুব শীঘ্রই শুনবেন, কিন্তু না, এখন বলতেই পারে না, জানেই না, এখনো কাজ করছে। ইতিহাসের সেরা ব্যর্থ সরকার। 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলে নেবার জন্য যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, এই তাণ্ডবের একটা ঢেউ লেগেছিল শামসুন্নাহার হলে। শামসুন্নাহার হলের এই ঘটনা সারা বাংলাদেশকে হতবাক করে দিয়েছিল। ছাত্রদলের নেতাকর্মীরা হলের ভিতরে জোরপূর্বক ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানি, তাদের সাথে অশোভন আচরণ, অঙ্গভঙ্গি, এমনকি ধর্ষণের মতো ঘটনা ঘটায়। সেটা নিয়ে সারা দেশ প্রতিবাদ এবং তোলপাড়ে কেটে পড়ে। ঠিক সেরকমই একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে গত রাত্রে, যে ঘটনাটি দেখে বাংলাদেশের সাধারণ মানুষ, অভিভাবকেরা, ছাত্রছাত্রীরা যার পণ্যায় হতাশ হয়েছে। ঘটনাটা কি ঘটেছে? এই গত 2 দিন আগে তিতুমির কলেজের ছাত্রী হোস্টেলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানের ছাত্রীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। এই প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ করার কারণে তিতুমির কলেজের প্রশাসন তারা 3 জন ছাত্রীকে বহিষ্কার করে, অন্যায়ভাবে বহিষ্কার করে। এই বহিষ্কারকৃত কারা? যারা ছাত্র রাজনীতি, তিতুমির কলেজের ওই নারী হোস্টেলে ছাত্র রাজনীতি চায় নাই, প্রতিবাদ করেছে, এদের 3 জনকে প্রশাসন বহিষ্কার করেছে। আচ্ছা, এখন বিপত্তিটা ঘটেছে এই বহিষ্কার করার পরে যাদের সহপাঠীদের বহিষ্কার করেছে, যারা ওই আন্দোলনে ছিল, তারা স্বাভাবিকভাবে একটু প্রতিবাদে ফেটে পড়বে, এটাই তো স্বাভাবিক। মেয়েরা প্রতিবাদ করেছে, ওই 3 জন ছাত্রীকে বহিষ্কার করার প্রতিবাদে একটা প্রতিবাদ সমাবেশ বা মিছিল বা বিক্ষোভ, যাই হোক,
হল রুমের সামনে, ছাত্রী হলের সামনে করেছে। এর কিছুক্ষণের ভিতরেই তিতুমির কলেজের যে ছাত্র দলের ছেলেপেলেগুলো আছে তারা হলের ভিতরে ঢুকে পড়ে এবং ছাত্রীদের দিকে আস্তে আস্তে তারা এগিয়ে আসে। ভয়ঙ্কর ব্যাপার, একটু খেয়াল করবেন। কিন্তু ছাত্রদল কেন হঠাৎ করে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের কাণ্ড কারখানাগুলো তারা ঘটানোর চেষ্টা করছে এবং অনেকটা পায়ে পাড়া দিয়ে তারা একটা কেওয়াজ বাঁধানোর চেষ্টা করছে, এটি কিন্তু প্রত্যেকের কাছে পরিষ্কার। তারা তাদের দখল বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্য, তাদের আধিপত্য বিস্তারকে কায়েম করার জন্য তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। এখন এখানে তারা ছাত্রীদের দিকে যেভাবে তেড়ে আসলেন এবং মব করতে করতে যে এগিয়ে আসলেন, এগিয়ে এসেই শুধু ক্ষান্ত হন নাই, মেয়েরা তখন আস্তে আস্তে ছাত্রী হোস্টেলের দিকে যখন ফিরে আসছে ওদের দেখে, কারণ এদের মনে তো ভয় আছে, প্রত্যেকেই 92 সালের ওই ক্ষত কেউ তো ভুলতে পারে নাই, প্রত্যেকের ভিতরে এই ক্ষতের দাগ এখনো দগদগ করে জ্বলছে। মেয়েরা একটু পিছিয়ে আসছে। ছাত্র দলের একটা ছেলে, দেখুন তার ভাষাটা একটু শুনুন, সে কি বলছে মেয়েদেরকে, ভিডিওটা একটু দেখুন। কোন মায়ের সন্তান এই ধরনের গালিগালাজ বা কোনো ছাত্রী হোস্টেলের সামনে গিয়ে করার দুঃসাহস দেখাবে, এটা কল্পনা করা যায়? এটা কাদের দ্বারা সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে শুধু এর ভিতরে নৈতিকতা, মনুষ্যত্ব এগুলো না থাকার কারণে। মনুষ্যত্ব, বিবেকবোধ সম্পূর্ণ কোনো মানুষ, কোনো ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে নারীর সাথে এই ধরনের আচরণ করতে পারে? আমরা ইদানিং সম্প্রতি দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী, তিনি এতটাই নারী অধিকারের প্রতি সচেষ্ট যে পোলাওকে কেন মরক পোলাও বলা হয়, কেন সেটাকে মুরগি পোলাও বলা হচ্ছে না, এখানেও তিনি জেন্ডার ডিসক্রিমিনেশন খুঁজে পাচ্ছেন। এগুলো আসলে মাথায় সমস্যা হয়ে গেলে তখন তার অন্য কোনো কিছু বলার থাকে না। তো এই নারী, তিনি এখন এগুলো শুনবেন না, দেখবেন না। তার এখন অন্যতম একজন সহযোগী আছে, জি টিভিতে বসে যিনি মুখ ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে, যিনি সমস্ত কিছু বাদ দিয়ে, সবকিছু না দেখে কাঠের চশমা পরে তিনি শুধু অন্যদের দোষ খুঁজে পান আর ছাত্রদল বিএনপি এদের দোষ মোটেই কোনো দোষ খুঁজে পান না। এবং সারা দেশে কে কোথায় বিএনপি এবং ছাত্রদলের বাইরে কে কোথায় একটু জোরে কাশি দিল, একটু জোরে দূষিত বায়ু ছাড়লো, এটা নিয়ে তিনি টকশোতে বসে যান। কিন্তু ছাত্রদল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এদের যে সীমাহীন চাঁদাবাজি, সীমাহীন ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, দখল, এগুলো সম্পর্কে তিনি কোনো এগুলো চোখে দেখেন না। এবং নারীদের যে শ্লীলতাহানি করা হয়, নারীদের যে এইভাবে গালিগালাজ করা হয়, এটিও ওই দুই নারীবাদী তিনি চোখে দেখেন না, শুনতে পান না। এরা যখন বলে যে তারা নারীর অধিকার নিয়ে কথা বলছে, তখন এদের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এদের সাহসের উচ্চ কোথায়? সাহসের উচ্চ তো দরকার। এই সাহসের উচ্চ এমন একটা জায়গায় ও জানে যে ওর কিচ্ছু হবে না। এই তিতুমির কলেজের এই নারীদের শুধু গালিগালাজ কেন? গালিগালাজ তো মামুলি ব্যাপার ওদের জন্য। যদি এইখানে সবাই মিলে এসে উপর জুপরি এদেরকে রেপ করে, তবুও এদের কোনো বিচার হবে না, কারণ এদের ক্ষমতার একটা উচ্চ আছে। কোথায় উচ্চ? এই দেখুন তার উচ্চটা কোথায়। দেখুন তো ছবিটা কার সাথে? সন্ত্রাসী মনোভাবাপন্ন ছাত্রদেরকে এই জাতীয় লোকগুলো শেল্টার দেয়, তাদেরকে পেট্রোনাইজ করে এবং তাকে আবার পেট্রোনাইজ করে আরেকটু উপর থেকে। তখন সে তো নারী কেন, পৃথিবীর কোনো কিছুকেই তো সে তোয়াক্কা করবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। শুধু তাই নয়, তাদের যে ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং তাদের যে বিচারহীনতার সংস্কৃতি, তারা যা কিছু করে পার পেয়ে যেতে পারে, এর আরো একটা উদাহরণ আমি দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে সেখানে কি হয়েছে আপনারা জানেন যে শাহবাগ থানার ভিতরে সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে না, 14-15 জন সাংবাদিককে। এর প্রতিবাদে সাংবাদিকরা ছাত্র দলের সমস্ত নিউজ কভার করা তারা বয়কট করেছে। এইখানে মহসিন হল ছাত্র সংসদের এক সদস্যকে ছাত্র দলের রাকিব নামে একটা ছেলে মেরে তার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। তো যখন তারা তার নাম সহ প্রশাসনের কাছে দিয়েছে, প্রশাসন তাদের বিচার করে নাই, তারপরে থানায় তাদের নামে মামলা করতে গেছে, থানা প্রশাসন তাদের মামলা নেয় নাই। তখন এই ছাত্ররা হল সংসদ বাধ্য হয়ে তারা কি করেছে, ওই ছেলেটার সন্ত্রাসী রাকিব এরকম একটা ব্যানার তারা মহসিন হলে লাগিয়ে দিয়েছে। লাগানোর পরে এবার ছাত্র দলের যেখানে যারা ছিল বহিরাগত সহ এইখানে এসে তারা হল সংসদের সবাইকে ডেকে অনেকটা মারমুখী আচরণ এবং সাথে যেহেতু সবাই তো ছাত্র শিবির সেখানে চলে এসেছে তাদেরকে রক্ষা করার জন্য,
মুখোমুখি অবস্থান। আমরা দেখেছি সেখানে ছাত্র শিবির অত্যন্ত সংযমের পরিচয় দিচ্ছে, অপরদিকে তারা ওই ব্যানার টেনে ছেড়ার জন্য, তাকে তো সন্ত্রাসী বলা যাবে না, সন্ত্রাসীকে সন্ত্রাসী বলা যাবে না, চোরকে চোর বলা যাবে না, চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাবে না, তাদের তো গায়ে লাগে। তারা ওই ব্যানার টেনে ছিঁড়বে, ছিঁড়তে না দিলে তাদেরকে মেরে রাত্রেই হল থেকে বের করে দেবে, এরকম একটা ব্যাপার স্যাপার। এই যে তাদের শেল্টার দেওয়ার একটা মানসিকতা, অপরাধীকে আড়াল করার একটা মানসিকতা, এটা খোদ মিডিয়া এবং আমাদের যারা সুশীল সমাজ এখন কাজ করছে, এই দায় তারা মোটেই এড়াতে পারে না। এই যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি ছাত্র দলের অব্যাহতভাবে সন্ত্রাস চালানো, আধিপত্য কায়েম করার জন্য সারা দেশে যে জোরপূর্বক এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে, মারামারির ঘটনা ঘটছে, এইগুলোকে জাস্টিফাই করছে কারা, এইগুলোকে আড়াল করার চেষ্টা করছে কারা, তাদেরকে শেল্টার দিতে চেষ্টা করছে কারা? আমাদের বর্তমান এক শ্রেণীর নতুন করে গজিয়ে ওঠা বুদ্ধিজীবী এবং মিডিয়া শ্রেণী। বিগত সময়ে আমরা দেখেছি ছাত্রলীগ কেন হয়ে উঠেছিল? ছাত্রলীগ যে অপকর্মগুলো করত, সেই অপকর্মগুলোকে আস্তে করে ঢেকে দিত মিডিয়া এবং এক শ্রেণীর আওয়ামী বুদ্ধিজীবী। ঠিক ছাত্র দলের ক্ষেত্রেও একই দায়িত্বে অবতীর্ণ হয়েছে, একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে বর্তমানের কিছু নতুন গজিয়ে ওঠা বুদ্ধিজীবী এবং এই জিটিভির টকশকারদের মতো, কাজী জেসিনদের মতো সাংবাদিকেরা। গতকাল একটা নিউজ দেখলাম, ডক্টর জাহেদ বলেছেন 5 আগস্টের পরে গ্রেপ্তারকৃত যে কয়েকজন সাংবাদিক, এরা শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে এর থেকেও ভয়ঙ্কর অপরাধ করেছেন এই সাংবাদিকেরা। অর্থাৎ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ফারজানা রূপা, তারপরে যে শাকিল 71 টিভির, এরকম যাকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে এই ফারজানা রূপা, মিথিলা ফারজানা, নবনীতা চৌধুরী, সোমা ইসলাম, ওই শাকিল আহমেদ, এদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বর্তমানের কিছু সাংবাদিক। এদের অন্যতম হচ্ছে আমাদের কাজী জেসিন। একই অপরাধ করছে, একইভাবে তারা অপরাধকে আড়াল করার চেষ্টা করছে, একইভাবে তারা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের সমস্ত অপকর্মের জাস্টিফিকেশন তারা করতে চাচ্ছে। এটি ভয়ঙ্কর, এটি আখেরে ভালো ফল বয়ে আনবে বলে কেউ মনে করছে না। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সর্বনিম্ন 1 কোটি থেকে শুরু করে 100 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। শুধুই তাই না, স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তাবাহকের পক্ষ থেকে কর্মরত পুলিশের সিনিয়র অফিসারদের কাছে মেসেজ দেওয়া হয়েছে, চাকরিতে বহাল তবিয়তে থাকতে হলে দিতে হবে মোটা অঙ্কের ঘুষ, তা না হলে বাধ্যতামূলক অবসর। এই যে কয়দিন আগে দেখেছেন না, 16 জন ডিআইজি কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তাদের কাছে শত শত কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল, তারা দিতে অস্বীকৃতি জানানোই তাদেরকে মূলত বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। শুধুই পুলিশ অফিসারের বদলি থেকে শুরু করে চাকরিতে থাকার জন্য ঘুষ বাণিজ্য নয়, দেশের শীর্ষ জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসীদেরও বহাল তবিয়তে কাজের জন্য সুযোগ করে দেওয়ার জন্য তাদের গ্রেপ্তার করা হবে না এমন আশ্বস্ত দিয়েও তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের মাসওয়ারা। সালাউদ্দিন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হলেও তাকে সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বলা হয়। আপনারা জানেন যে সংসদে অন্য মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দেন। প্রশাসনে কর্মরত বিশ্বস্ত সূত্রের মাধ্যমেই উঠে এসেছে এমন অবিশ্বাস্য রোমহর্ষক ঘটনা। লেখাটি পড়তেছে, একটু ভালো করে মন দিয়ে শুনেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের বিরুদ্ধে জেলা সুপার ও ওসি বদলিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ। জেলা পুলিশ সুপার, এসপি ও থানার ওসি বদলি নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী ছোট জেলার সি ক্যাটাগরি ক্ষেত্রে প্রায় 2 কোটি টাকা, বি ক্যাটাগরির জন্য 3 কোটি টাকা, প্রথম ক্যাটাগরির জেলার জন্য 5 কোটি টাকা এবং বিশেষ জেলার পদায়নের ক্ষেত্রে প্রায় 10 কোটি টাকা পর্যন্ত লেনদেনের কথা বলা হচ্ছে। জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাতে এসব তথ্য প্রচারিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া আরো অভিযোগ রয়েছে যে থানা পুলিশ ও পুলিশ সুপারদের আয়ের একটি অংশ মামলা বাণিজ্য সিন্ডিকেট নিয়ন্ত্রণে মাদক বাণিজ্য এবং চোরা কারবারিদের কাছ থেকে আদায়ের মাধ্যমে আসে। কিছু ক্ষেত্রে মন্ত্রণালয় ও প্রশাসনের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতা নিয়েও আলোচনা চলছে বলে দাবি করা হয়। অভিযোগকারীদের মতে বদলি প্রক্রিয়ার অর্থ লেনদেনের কারণে প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে এবং যোগ্যতার পরিবর্তে আর্থিক প্রভাবই মুখ্য হয়ে উঠেছে। এতে করে বদলি প্রক্রিয়ার ধীর গতি ও অনিয়মের অভিযোগও সামনে আসছে। একই সঙ্গে বলা হচ্ছে কিছু সিন্ডিকেট চক্র নিত্য পণ্যের বাজারও প্রভাব বিস্তার করে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে এমন অভিযোগও বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। দেশের তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীর অনেকের সাথেই এখন সালাউদ্দিনের ঘনিষ্ঠতা বেড়েছে বলে শোনা যায়। সাথে শীর্ষ আন্তর্জাতিক জঙ্গি সদস্যদের সাথে তার সম্পৃক্ততা আছে বলে ধারণা করা হচ্ছে। আরো বলা হয় সন্ত্রাসীদের অবাধে চাঁদাবাজির সুযোগ দিয়ে এখান থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সিন্ডিকেট। পুলিশের ভয় এখন সন্ত্রাসীরা ভীত নয়, বরং বলা হচ্ছে পুলিশ এখন সন্ত্রাসীদের নির্দেশে কাজ করে।
পুলিশের কাছ থেকে যে মোটা অঙ্কের ঘুষ নিতেছে, তাহলে পুলিশ বদলির জন্য ঘুষ দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, সে ওই এলাকায় বদলি হয়ে যাওয়ার পরে তার যে ঘুষের টাকাটা কার থেকে তুলবে? আপনি মনে করেন কার থেকে টাকাটা সে তুলবে? পুলিশ এবং সন্ত্রাসীরা কিন্তু আপনাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে আপনাদের গলা টিপেই এই টাকা আদায় করবে, এই টাকার উসুল তারা তুলবে। এই যে কিছুদিন আগে নিউ মার্কেট এলাকায় একজন শীর্ষ সন্ত্রাসী আর একজন শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের নির্দেশে তাকে হত্যা করা হয় গুলি করে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে? কেউ গ্রেপ্তার আজ পর্যন্ত হয়েছে? হবে না, কারণ ওই যে আন্তর্জাতিক শীর্ষ 23 জন সন্ত্রাসীদের সাথেও তার একটা সিন্ডিকেট বহাল তবিয়ত চলতেছে, তারা চাঁদাবাজি করবে, তাকে একটা মাসওয়ারা দিবে, আর এই মাসওয়ারার পর একটা পার্সেন্টেজ প্রধানমন্ত্রী স্বয়ং পাবেন। সুতরাং এইটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, আপনাদের জানমাল নিরাপত্তার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য কত বড় একটা হুমকি একবার অনুধাবন করে দেখেন, চিন্তা করে দেখেন। এটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তৃক ঘুষের বিনিময়ে যদি পুলিশ বদলি এবং সন্ত্রাস এবং জঙ্গিদের প্রশ্রয় দেওয়া হয়, তাহলে ধরেই নিতে পারেন সরকার শুরু হয়ে গেছে 1 থেকে 6 সালের সেই শীর্ষ জঙ্গি এবং সন্ত্রাসীদের সূচনা। দেশে আমি হলপ করে বলতে পারি, দেশের জনগণ এবং পার্শ্ববর্তী কোনো দেশ যদি সন্ত্রাস এবং জঙ্গি নির্মূলে এই সরকারকে বিশ্বাস করে, তাহলে তা হবে তাদের নিজের পায়ে কুড়াল মারা, সেটা হবে অনেক বড় একটা ভুল। পুলিশ সন্ত্রাসীদের চাঁদাবাজির শিকারে পরিণত হবেন আপনি, না খেয়ে মরবেন আপনি, কোন মন্ত্রী না, কোন মন্ত্রীর সওয়াল পাওয়ানো না। তাই এ থেকে বাঁচার জন্য কি করণীয় তাই নিয়ে চিন্তা করা উচিত। আগামী হয়তো 1 থেকে 1.5 বছরের মধ্যে নতুন করে বাংলাদেশে আরেক সরকার আসতে যাচ্ছে, আর সেই সরকারও বাংলাদেশের জনগণের সরকার হবে না, সেই সরকার হবে অন্য কোনো একটি দেশের দাবেদারের সরকার। বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তা থেকে উপলব্ধি করা যায়, আপনারা দেখেছেন বর্তমানে এনসিপির মধ্যে অনেক লোক, অনেক বড় বড় নেতা কিন্তু এই এনসিপিতে যোগ দিচ্ছে। বাংলাদেশে জুলাই সনদকে কেন্দ্র করে, এই গণভোটকে বাতিলকে কেন্দ্র করে এটা হবে একটি ইস্যু যে গণভোট বাতিল হয়ে গেছে, সেজন্য এই বিএনপি সরকারকে বাংলাদেশের 80% লোক চায় না, ক্ষমতায় থাকতে দেখতে চায় না। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব কথা, এটাই সত্য কথা। কিন্তু এই বিএনপির এই ভুলের কারণে এটাকে বহির্বিশ্বে এই 70% জনগণের রায় এই গণভোটকে বাদ দেওয়াকে কেন্দ্র করে এটাকে আন্তর্জাতিক মহলে এটাকে ইস্যু করে এই নির্বাচন বা এই সরকার বাদ হতে যাচ্ছে। আগামী যে 2.5 বছর পরে মধ্যবর্তী নির্বাচন আছে, যেমন অনেক একটা হয়েছিল, এর মধ্যবর্তী নির্বাচন হতে পারে, অথবা পাকিস্তানে যেটা হয়েছিল ইমরান খানকে বাদ দেওয়ার জন্য যে অনাস্থা, ঠিক বাংলাদেশে একটি এরকমের জনগণের অনাস্থার সরকার প্রমাণ করে এই সরকারকে হটিয়ে বাংলাদেশে যে সরকার আসবে সেই সরকারটা হবে হয়তো এনসিপির মাধ্যমে বিএনপি হবে বিরোধী দল, আর জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে দেওয়ার একটা চক্রান্ত, যেটা কখনো কোনোদিনও সম্ভব হবে না। যদি এনসিপি তাদের এই পাতানো ফাঁদে পা দেয়, তাহলে এই এনসিপি চরম ভুল করবে। যে সরকার, যেই আন্তর্জাতিক মহলটা বিএনপিকে ক্ষমতায় এনেছে, ঠিক এই মহলটাই এই উপদেষ্টাদের মাধ্যমেই যে গণভোটকে বাতিল হওয়ার কারণে বাংলাদেশের 80% জনগণের আস্থা এই সরকারের উপরে নাই। এটাই হলো মূল ইস্যু। এটাকে কেন্দ্র করে বিএনপি সরকার তো ক্ষমতাচ্যুত হবেই হবে, কিন্তু পরবর্তী যে সরকার আসবে সেই সরকারটাও জনগণের সরকার হবে না, সেই সরকারটাও হবে অন্য কোনো দেশের, ভিন্ন কোনো দেশের, ভিনদেশী কোনো দেশের তাবেদারির সরকার। তাই এ ফাঁদে যদি এনসিপি পা দেয়, তাহলে এনসিপি চরম ভুল করবে। আমি মনে করি যে এই এনসিপি 6টি আসন পেয়ে বিরোধী দলে যাওয়ার জন্য যারা কাজ করেছে বা যারাই তাদেরকে এই সুযোগ দিয়েছে, সেটাই হলো জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম যদি এনসিপির সাথে জুড়ে না থাকতো, তাহলে একটি আসনও পায় কিনা সন্দেহ আছে। তবে হ্যাঁ, এটুকু বললে নাই হয়, একটি আসন তারা 100% এটা কনফার্ম, এটা পেত, যে হাসনাত আব্দুল্লাহর আসনটা যেইভাবে হোক, যেই নির্বাচনে হোক, এটা এনসিপি পেত, আর বাকি একটা আসনও পেত না। তারপরও আমরা জানছি বা দেখছি যে এই দেবিদ্বারে 40,000 ভোট আছে জামাতের এক্সট্রা ভোট, আর এই জামাতের নেতৃবৃন্দরা কিভাবে হাসনাত আব্দুল্লাহর পিছনে কাজ করছে সেটা পুরা জাতি দেখেছে। আর যদি এই ফাতানু ফা দেয় এই এনসিপি, তাহলে এনসিপির চরম ভুল হবে। এনসিপি যদি এই জামাত জোট থেকে বের হয়ে যায়, তাহলে হয়তো তারা এই বহির্বিশ্বের কারণে হয়তো 1-2 বার তারা ক্ষমতা যাবে, বিএনপি বিরোধী দল থাকবে, কিন্তু তারা চিরতরে মুছে যাবে এই বাংলাদেশ থেকে এনসিপি। কিন্তু এই জামাতে ইসলামকে
আজ থেকে প্রায় 80 বছর 100 বছরের দল কেউ বাংলাদেশ থেকে নির্মূল করতে পারে নাই, এটা করতে পারবেও না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই জামাতকে নির্মূল করে দেওয়া সম্ভব হবে না, পৃথিবীর কোনো শক্তির এটা সম্ভব হবে না। তাই আমি এনসিপিকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি যে এনসিপি যাতে এই ষড়যন্ত্রে পা না দেয়। বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, এটা 100% শিওর, কিন্তু একটি গণতান্ত্রিক ধারা ফিরে আসুক আমরা চাই। আমরা একটি চাই জনগণের সরকার ফিরে আসুক বাংলাদেশে, কিন্তু কোনো অপশক্তির সাহায্য নিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসা যাবে, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করা যাবে না। বর্তমানে বাংলাদেশের 80% লোক জামাতে ইসলামকে পছন্দ করে, জামাতে ইসলামের রাজনীতিকে পছন্দ করে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে বাংলাদেশের সর্বশ্রেণীর লোকেরা, সর্বশ্রেণীর সর্বপেশার লোকেরা এই বাংলাদেশের জামাতে ইসলামের সমর্থন করছে। আপনারা জানেন যে মিডিয়া জগতের কিছু অর্ধলিঙ্গ নারীরাও তারা জামাতকে পছন্দ করছে, জামাতের পক্ষে কথা বলছে, জামাতকে ভোট দিচ্ছে। চিত্র জগতের লোকেরা, বিভিন্ন পেশাজীবীর লোকেরা যারা ইসলামী পর্দা বা ইসলাম কি জিনিস তারা বুঝেই না, তারাও আজকে জামাতের পক্ষপাতিত্ব করছে, জামাতকে বিশ্বাস করে যে এই দেশে যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে তাহলে দেশটা কমপক্ষে দুর্নীতির হাত থেকে রক্ষা পাবে, আর এই দুর্নীতির হাত থেকে যদি বাংলাদেশ রক্ষা পায় তাহলে এই বাংলাদেশ হবে এই বিশ্বের শ্রেষ্ঠ একটি শক্তিশালী দেশের একটি দেশ। অর্থাৎ এই শুভেন্দু অধিকারী তিনিই হতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত। এখন যে শুভেন্দু অধিকারী এই জাতীয় বক্তব্য দিতে পারেন যে শেখ হাসিনা ওয়াজেদ এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাহলে তার ক্ষেত্রে তার পররাষ্ট্র নীতিটা কতটুকু পরিবর্তন হবে এবং তিনি বাংলাদেশ সম্পর্কে কি চিন্তা ভাবনা করছেন, এই বর্তমান সরকারকে, বিএনপি সরকারকে তিনি কতটুকু সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, এটি আপনাদের কাছে তো বুঝতে কি আর কষ্ট হবার কথা? কষ্ট হবার কথা নয়। সবচেয়ে বড় কথা যে এই শুভেন্দু অধিকারী কোন দলের সদস্য, তিনি কোন দল থেকে নির্বাচিত হলেন? তার দলের নাম বিজেপি। এটা হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি, এটা উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন। এরা ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা মুসলমানদের প্রতি তাদের এত বিদ্বেষ এবং এত ঘৃণা, এই বিধানসভায় এই বিজেপি থেকে একজন মুসলমানকেও কিন্তু সেখানে নমিনেশন দেওয়া হয় নাই। যদিও এই বিধানসভা নির্বাচনে বিভিন্ন দল থেকে, তৃণমূল এবং অন্যান্য দল থেকে প্রায় 50 জনের মতো মুসলিম প্রার্থী তারা সংসদে যাচ্ছেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার যে এই বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে দল, এই দল থেকে একজন মুসলিম প্রার্থীকেও নমিনেশন দেওয়া হয় নাই। পুরা মুসলিম শূন্য। তার মানে কত কট্টর এবং হিন্দুত্ববাদী এবং সাম্প্রদায়িক, এবার বুঝতে পেরেছেন? এই শুভেন্দু অধিকারী শুধু এই কথাই তার শেষ নয়, সে বিভিন্ন সময় বাংলাদেশ সম্পর্কে এত জঘন্য এবং অশোভন আচরণ করেছেন, কথা বলেছেন। তিনি কখনো বাংলাদেশকে দখল করে নিতে চেয়েছেন, কখনো বাংলাদেশে সৈন্য পাঠিয়ে দিতে চেয়েছেন, কখনো বাংলাদেশে পারমাণবিক বোমা ফেলানোর কথা বলেছেন। এমন কোনো অরুচিকর কথা নাই যা তিনি বলেন নাই। তো সেই শুভেন্দু অধিকারী যখন এইখানে মুখ্যমন্ত্রী হবেন, তাহলে এটা একটা ফ্যাক্টর না? মমতার সময় শেখ হাসিনা এবং মমতার খুব ভালো একটা সম্পর্ক ছিল, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা পানি চুক্তি তিনি করতে দেন নাই, তিস্তাকে নিয়ে তিনি সমঝোতায় পৌঁছান নাই। তাহলে এইখানে এসে তত আরো খারাপ অবস্থা। বাংলাদেশ সম্পর্কে তার ধারণাটাই অন্যরকম, তিনি বাংলাদেশকে দখল করে নিতে চান। সেই ব্যক্তি কি করে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করবে এবং বাংলাদেশ এখানে কি করে এই আশা করতে পারে যে যে দলই ক্ষমতায় আসুক তাতে বাংলাদেশের সাথে সম্পর্কের প্রভাব পড়বে না? যেহেতু শক্তিটা যখন সাম্প্রদায়িক এবং কট্টর হিন্দুত্ববাদী এবং তাদের যে নীতি বাংলাদেশ সম্পর্কে, তারা কিন্তু খুব কঠোর নীতি, বাংলাদেশকে দখল করার পক্ষপাতী তারা। তাহলে সেই দল এখানে ক্ষমতায় এসেছে। পুশ ইন পুশ ব্যাক একটা প্রবলেম তো বাংলাদেশের দীর্ঘদিনের। এবং কেন্দ্রীয় বিজেপির যে নীতি, এটা হচ্ছে মুসলিম ভোটারদেরকে তারা সেখান থেকে বাতিল করে দিয়েছে, মুসলিমদেরকে তারা আইডেন্টিটি করতে দেয় নাই, মুসলমানদেরকে তারা সে দেশের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। তারা প্রতিনিয়ত প্রতিদিন সীমান্তে বাংলাদেশি বলে মুসলমানদেরকে পুশ ইন করে দিচ্ছে বাংলাদেশের দিকে। এখন এইটা সরকার কতটুকু এটা ঠেকাতে পারবে? এটি তো আরো বাড়বে, এই পুশ ইন সমস্যা আরো বাড়বে। যদিও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন যে পুশ ইন করলে আমরাও পাল্টা ব্যবস্থা নিব। কি ব্যবস্থা নেবেন আপনারা? আপনাদের ব্যবস্থা নেওয়ার সম্পর্কে তো বাংলাদেশের মানুষের ইতিমধ্যে ধারণা হয়ে গেছে। আপনারা অমুকের অনুমতি ছাড়া কারোর সম্পর্কে কোনো বিবৃতি দিতে পারেন না, তমুকের অনুমতি ছাড়া আপনারা কারোর কাছ থেকে তেল কিনতে পারেন না। তাহলে আপনারা আরেক অমুকের অনুমতি ছাড়া কি করবেন সেটি তো পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে। মোটা দাগে আমরা যেটা বলতে পারি, পশ্চিমবঙ্গে মমতা অধ্যায়ের অবসান হবার মধ্য দিয়ে বাংলাদেশের সাথে এই অঞ্চলের মানুষের সম্পর্কটা হয়তো তলানিতে গিয়ে পৌঁছাবে, বাংলাদেশের সাথে সম্পর্কটাও তলানিতে গিয়ে পৌঁছাবে। সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটবে, যেহেতু তারা সাম্প্রদায়িক শক্তি।